অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে একটি রিসেন্ট আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট নিয়ে। বিগত প্রায় 9-10 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট পিএসসি কন্ডাক্ট করেনি, কিন্তু অতি সম্প্রতি পিএসসি তার অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করেছে। যে অ্যানুয়াল ক্যালেন্ডারে সিরিয়াল নাম্বার 115-তে পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025-এর ব্যাপারে কিন্তু একটি নোটিফিকেশনস দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনস যে সম্প্রতি যে ক্যালেন্ডারটা পাবলিশ করেছে, অ্যানুয়াল যে ক্যালেন্ডার পাবলিশ করেছে বিভিন্ন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ব্যাপারে, সেখানে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025-এর ব্যাপারেও কিন্তু একটা নোটিফিকেশন দিয়েছে। কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের জায়গায় লিখেছে ইয়েট টু বি পাবলিশড, তার মানে এখনও পর্যন্ত পাবলিশ করেনি অ্যাডভার্টাইজমেন্টটা। কিন্তু পাবলিক সার্ভিস কমিশনস এবছর মানে 2025 সালে এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করবে, যেটা লাস্ট 2014 সালে রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য 2015 সালে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। এটি একটি খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশনস, কারণ দীর্ঘদিন যাবৎ অ্যাসপিরেন্টসরা যারা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এক্সাম দেওয়ার জন্য ওয়েট করছিল কবে পরীক্ষা হবে। বছরের পর বছর ঘুরে যায়, পাবলিক সার্ভিস কমিশনস কোনো পরীক্ষার ব্যাপারে কোনো নোটিফিকেশনস দেয় না এবং শেষ পর্যন্ত তারা আশাহত হয়ে থাকে। কিন্তু এবছর যে অ্যানুয়াল ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছি আমরা, সেই অ্যানুয়াল ক্যালেন্ডারে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের 2টো প্রিলিমস পরীক্ষা হবে, তার সাথে একটি পরীক্ষা রিটেন এক্সামও হবে, সেই ব্যাপারে ক্যালেন্ডারে দিয়েছে, যেটা আগের ভিডিওতে আমরা জানিয়েছি। একই সাথে সিরিয়াল নাম্বার 115-তে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্টের ব্যাপারে একটি আভাস দিয়েছে। এর থেকে নিশ্চিতভাবে বলা যেতে পারে এবছর পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এক্সামিনেশনস সেটা কন্ডাক্ট করতে চলেছে। এবং সম্প্রতি আমি নিজে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসে ভিজিট করেছিলাম এবং সেখান থেকেও এই ব্যাপারে কিন্তু আমরা কনফার্মেশনস পেয়েছি যে এবছর পাবলিক সার্ভিস কমিশনস অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট এক্সামিনেশনস কন্ডাক্ট করবে, কিন্তু কবে নোটিফিকেশন দেবে সে ব্যাপারে কিছু জানায়নি। কিন্তু আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই কারণে, পাবলিক সার্ভিস কমিশনস পরীক্ষার জন্য ডিটেলস ক্রাইটেরিয়া কী কী লাগবে, এজ বার কী থাকে, এই পরীক্ষার জন্য এক্সপিরিয়েন্স বা কী লেগে থাকে, এই পরীক্ষার সিলেবাসটাই বা কী রয়েছে, সমস্ত ডিটেলসটাই কিন্তু আজকে তুলে ধরবো। শুধু তাই নয়, এই ভিডিও শেষে কিন্তু আর কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে তারও কিন্তু একটা আভাস দেব, যেটা কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আজকের ভিডিওতে সেই ব্যাপারেই কিন্তু ডিসকাস করব। তাহলে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে অ্যানুয়াল ক্যালেন্ডারটা পাবলিশ করেছে 2025 সালের বিভিন্ন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য, সেখানে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্টের ব্যাপারেও কিন্তু একটি নোটিফিকেশন দিয়েছে। এর থেকে নিশ্চিতভাবে আমরা বলতে পারি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এবারের ক্যালেন্ডারের মধ্যে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট এক্সামিনেশনস রয়েছে এবং সেটার অ্যাডভার্টাইজমেন্ট এবারে কিন্তু বের করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনস। এবার আমি দেখানোর চেষ্টা করব যে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পরীক্ষার জন্য কি সিলেবাস থেকে থাকে, কিন্তু এটা আমি দেখাবো তার আগে আমি প্রিভিয়াস যে নোটিফিকেশানটা 2015 সালে পাবলিশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন, আমি সেটাকে দেখানোর চেষ্টা করব, কারণ সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই কারণে আমি ওটাকে দেখানোর চেষ্টা করব যে গত লাস্ট যে 2015 সালে যে রিক্রুটমেন্টের ব্যাপারে যে নোটিফিকেশানসটা ছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা দেখতে পাবো যে কি রিকোয়ারমেন্ট আছে এই পরীক্ষার জন্য, এজের দিক থেকে কি রিকোয়ারমেন্ট রয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস কী লাগবে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো পাবলিক সার্ভিস কমিশন 2015 সালে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য, আমি সেটাকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে, এই পরীক্ষাটা 2টো সাকসেসিভ স্টেজে হয়ে থাকে। একটি রিটেন এক্সামিনেশন থেকে থাকে, আর একটা থেকে থাকে পার্সোনালিটি টেস্ট বা একটা ইন্টারভিউ থেকে থাকে। এই 2টো স্টেজে এই পরীক্ষাটা হয়ে থাকে এবং এর ভ্যাকেন্সি খুবই ইন্টারেস্টিং। এর ভ্যাকেন্সি 71 ছিল লাস্ট 2015 সালে, 71টা ভ্যাকেন্সি ছিল। তাহলে আগামী এই যে 10 বছর ধরে 2014-15 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত এর ভ্যাকেন্সিটা কত হতে পারে এটা আমরা আন্দাজ করতে পারছি। এবং ভিডিও শেষে কিন্তু আমরা জানাবো যে কত ভ্যাকেন্সি হতে পারে আনুমানিক, যেটা আমরা একটা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। তো কত হতে পারে সেই
ভ্যাকেন্সিটা সেটা ভিডিও শেষে কিন্তু আমরা জানাবো আজকে। তাহলে আমরা দেখতে পেলাম যে দুটো স্টেজে পরীক্ষা হয়ে থাকে এবং লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল সেখানে ভ্যাকেন্সি ছিল 71টা। এছাড়া আমরা দেখানোর চেষ্টা করব এবারে যে টোটাল কোয়ালিফিকেশনস কি লাগবে, টোটাল এই পরীক্ষার জন্য কোয়ালিফিকেশনস কি লাগবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা দেখানোর চেষ্টা করব এপি পরীক্ষা দেওয়ার জন্য কি কোয়ালিফিকেশন এসেনশিয়ালস লাগবে। নাম্বার 1 এখানে যেটা দিয়েছিল গত বছর, এবছরও সেটা থাকবে, এ সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে একটা যে ক্যান্ডিডেট তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে এ ডিগ্রি ইন ল ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে লয়ের যদি একটা ডিগ্রি থেকে থাকে, সেটা বিএ এলএলবি 5 ইয়ার্স কোর্সেরই হোক বা এলএলবি 3 ইয়ার্স কোর্সেরই হোক না কেন, সে এই পরীক্ষার জন্য এলিজেবল। 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পরীক্ষার জন্য মিনিমাম 3 ইয়ার্স, খুব ইম্পর্টেন্ট, এ মিনিমাম 3 ইয়ার্স কন্টিনিউয়াস প্র্যাকটিস অ্যাজ এ লয়ার অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড মাস্ট বি ইদার অ্যান অ্যাডভোকেট অর এ ব্যারিস্টার অ্যাট ল। খুব ইম্পর্টেন্ট। তাহলে এপিপি পরীক্ষা দিতে গেলে শুধুমাত্র লয়ের কোনো ডিগ্রি থাকলে হবে না, তার সাথে 3 বছরের কন্টিনিউয়াস প্র্যাকটিস অ্যাজ অ্যান অ্যাডভোকেট বা লয়ার, তার একটা সার্টিফিকেট থাকতে হবে। আর এই যে সার্টিফিকেটটা লাগবে প্র্যাকটিসের, এই সার্টিফিকেটটা কবে থেকে কাউন্টিং হবে, এই ব্যাপারে স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন থেকে থাকে। অনেকে ভাবে এআইবি পরীক্ষা যেদিন থেকে আমি পাস করেছি তারপর থেকে হয়তো এই সার্টিফিকেটটা আমি দেখাবো। আবার অনেকে ভাবে যে কিভাবে এটাকে আমি দেখাতে পারি। এই ব্যাপারে আমি একটা জিনিস বলে রাখবো, এআইবি পরীক্ষা পাস করার পর থেকে যে কোনো বারের মেম্বারশিপ যেদিন থেকে নেওয়া হয়েছে তারপর থেকে এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। এবং এই প্র্যাকটিসিং সার্টিফিকেটের যে এক্সপিরিয়েন্স, এটা রেসপেক্টিভ যে বারে একটা ক্যান্ডিডেট প্র্যাকটিস করছে সেই বারের প্রেসিডেন্টকে এটা ইস্যু করতে হবে। তাহলে এই কনফিউশনটা স্টুডেন্টদেরকে মাথা থেকে সরাতে হবে বা অ্যাসপিরেন্টসদের মাথা থেকে সরাতে হবে যে যেদিন থেকে এআইবি বা অল ইন্ডিয়া বার এক্সাম পাস করেছি সেদিন থেকে কিন্তু এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে না। যেদিন থেকে যে কোনো বারে মেম্বার হিসেবে যেদিন থেকে এনরোলমেন্ট হয়েছে সেই দিন থেকে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে। তাহলে আমরা দেখতে পেলাম, খুব ইম্পর্টেন্ট, আমরা দেখতে পেলাম যে এখানে কোয়ালিফিকেশনসটা কি লাগছে এবং এখানে বলে দিয়েছে দ্য সার্টিফিকেট অফ কন্টিনিউয়াস প্র্যাকটিস অ্যাজ এ লয়ার শুড বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য বার অ্যাসোসিয়েশনস। তাহলে এখানে বলে দিল যে বার অ্যাসোসিয়েশনে প্র্যাকটিস করছে, সেই বার অ্যাসোসিয়েশনের কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে এই কন্টিনিউয়াস প্র্যাকটিসের সার্টিফিকেটটা নিতে হবে, অথবা ফ্রম ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকে, অথবা প্রিসাইডিং অফিসার অফ দ্য কোর্ট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট প্র্যাকটিস অ্যাজ টু হিজ অর হার প্র্যাকটিস as a lawyer। তাহলে কোনো প্রিসাইডিং অফিসার বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অথবা ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকে নিতে হবে। তো সব থেকে ইজি বার অ্যাসোসিয়েশনের যিনি কম্পিটেন্ট অথরিটি বা প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি থেকে থাকে তার কাছ থেকে এই কন্টিনিউয়াস প্র্যাকটিসের সার্টিফিকেটটাকে নিতে হবে। তাহলে কোয়ালিফিকেশনস কি লাগবে এপিপি পরীক্ষার জন্য আমরা বুঝতে পারলাম। খুব ইজিলি যদি বলতে হয় তাহলে লয়ের একটা গ্র্যাজুয়েশনের ডিগ্রি লাগবে, সেটা 3 ইয়ার্স বা 5 ইয়ার্স যাই হোক না কেন, এর সাথে সাথে 3 ইয়ার্স প্র্যাকটিসিং একটা সার্টিফিকেট লাগবে, তবে একটা স্টুডেন্ট এলিজিবল হয়ে যাবে এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পরীক্ষার জন্য। এবার এজ রেস্ট্রিকশনটার ব্যাপারে আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে লিখে দিয়েছে নট লেস দ্যান 25 ইয়ার্স, 25 বছরের থেকে যেন কম না হয়ে থাকে, অ্যান্ড নট মোর দ্যান 35 ইয়ার্স, খুব ইম্পর্টেন্ট, নট মোর দ্যান 35 ইয়ার্স, 35 বছরের যেন বেশি না হয়। তাহলে এই 35 বছরের যে এজ রেস্ট্রিকশন যেটা দেওয়া রয়েছে এটা জেনারেল যারা ক্যান্ডিডেট তাদের জন্য। তবে একটা বিষয় আমি বলে রাখি, করোনার পরবর্তী সময়ে দেখা গিয়েছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যে সমস্ত কমিশনস কন্ডাক্ট করে থাকে তারা বয়সের দিক থেকে কিছু ছাড় দিয়েছে। এবারেও পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার জন্য কোনো ছাড় দেবে কিনা আগাম বলা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন দিচ্ছে। আমি যেটা দেখাচ্ছি এটা প্রিভিয়াস নোটিফিকেশন থেকে, সেই প্রিভিয়াস নোটিফিকেশনের মধ্যে দেওয়া ছিল 35 বছর বয়সের থেকে যেন বেশি না হয় ক্যান্ডিডেটটার, কিসের যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য। এক্ষেত্রে এজের দিক থেকে কোনো রকম ছাড় দেবে কিনা সেটা কমিশন ঠিক করবে এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা কনফার্ম সেটা জানতে পারবো। এছাড়া এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের কিছু ছাড় রয়েছে, সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে যে আপার এজ লিমিট যেটা রিল্যাক্সেবল হবে 5 বছরের জন্য এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, যারা ওবিসি তাদের জন্য 3 বছরের জন্য ছাড় দেওয়া হবে। এরকমভাবে ডিসেবল যারা পার্সন তারা 45 ইয়ার্স পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এরকমভাবে এজের ব্যাপারে যে সমস্ত নিয়মাবলী সেটা গত যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেটা এইভাবেই দেওয়া ছিল। এবারে
করোনার পরবর্তী সময়ে কমিশনস কি ডিসিশন নেবে সেটা এখন বলা সম্ভব নয়, অ্যাডভার্টাইজমেন্টে সেটা আমরা কনফার্ম জানতে পারবো। তবে 35 বছর জেনারেলদের জন্য যেটা আছে এটাকে ধরে নিয়েই আমাদেরকে এগোনোটা ভালো বলে আমি মনে করি। এবার আমরা দেখানোর চেষ্টা করব এই পরীক্ষার জন্য যে ফিস 210 টাকা মাত্র ফিস দিয়ে পরীক্ষার জন্য আবেদনটা করা যেতে পারে। তাহলে আমরা এই পাবলিক সার্ভিস কমিশনের প্রিভিয়াস যে নোটিফিকেশনস সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এবং সেখান থেকে বেসিক যে ক্রাইটেরিয়াগুলো লেগে থাকে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু কি কি সেগুলো কিন্তু এখানে আমি দেখিয়ে দিলাম এবং এই পরীক্ষার যে সিলেবাস যেগুলো রয়েছে সেই পরীক্ষার সিলেবাসটা কি আছে এবার আমি দেখানোর চেষ্টা করব। তাহলে যারা পরীক্ষার্থী হবে তাদের খুব সুবিধা হবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। তাহলে আমি প্রথমে দেখালাম যে পরীক্ষার ক্ষেত্রে কি ডিটেলস ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশনস লাগবে এবং এজ রেস্ট্রিকশনস বা কি লাগবে সেটা আমি আগেই বলে দিয়েছি যে এই পরীক্ষা দুটো স্টেজে হয়ে থাকে। একটা রিটেন এক্সামিনেশনস হয়ে থাকে, সেই রিটেন এক্সামিনেশনটা 400 নাম্বারের হয়ে থাকে আর এর সাথে একটা পার্সোনালিটি টেস্ট হয়ে থাকে। পার্সোনালিটি টেস্টের ব্যাপারে আমি পরে আসছি। রিটেন এক্সামিনেশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে একটু দেখানোর আমি চেষ্টা করব। রিটেন এক্সামিনেশন টোটাল 400 মার্কসের হয়ে থাকে। একদিনে 200 নাম্বারের পরীক্ষা হয় দুটো হাফে, দুদিনেই কিন্তু এই 400 নাম্বারের পরীক্ষাটা হবে। সকাল 9টা থেকে পরীক্ষা শুরু হবে 1টা পর্যন্ত, আবার 2টো থেকে নিয়ে পরীক্ষা শুরু হবে 5টা পর্যন্ত। দুটো হাফে পরীক্ষা হবে, 200 নাম্বার একদিন হবে আর একদিন 200 নাম্বারের পরীক্ষা হবে। টোটাল 400 নাম্বারের পরীক্ষা হবে। টোটাল 4টে পেপার রয়েছে। ফার্স্ট পেপারে যে সিলেবাসটা থাকবে ইন্ডিয়ান পেনাল কোড বা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা 50 নাম্বারের থাকবে। পেপার 1-এ দুটো সাবজেক্ট থাকবে, একটা ইন্ডিয়ান পেনাল কোড অথবা বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা 50 নাম্বারের থাকবে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বা বিএনএসএস এইটা 50 নাম্বারে থাকবে। তাহলে পেপার 1-এ দুটো ক্রিমিনাল যে ল রয়েছে আইপিসি এবং সিআরপিসি যেটা নতুন এসেছে সেইটা অথবা পুরনোটা, আমি যেটা আগাম বুঝতে পারছি সেটা বিএনএস আর বিএনএসএস এইটাই থাকার কথা। বিভিন্ন পরীক্ষাগুলো থেকে দেখা যাচ্ছে নতুন যে ক্রিমিনাল লটা এসেছে ভারতীয় ন্যায় সংহিতা আর বিএনএসএস নাগরিক সুরক্ষা সংহিতা এই দুটোই কিন্তু পরীক্ষায় থাকবে বলে মনে করা হচ্ছে। তাহলে পেপার 1-এ 50 নাম্বার করে এই দুটো সাবজেক্ট থাকবে। এবার আমি দেখানোর চেষ্টা করব পেপার 2-তে কোন সাবজেক্টটা থেকে থাকে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা আছে সেটা বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা 80 নাম্বারের থেকে থাকে। তাই টোটাল পেপার 1 100 নাম্বারের ছিল, 50 নাম্বার আইপিসি 50 নাম্বার সিআরপিসি আছে। পেপার 2তেও 100 নাম্বার আছে। সেই 100 নাম্বারের মধ্যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম যেটা আছে এখান থেকে 80 নাম্বার থাকবে। এছাড়া কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের যে সংবিধান এখান থেকে 20 নাম্বার থাকবে। কিন্তু ভারতের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে কিন্তু পুরোটা কিন্তু সিলেবাসে নেই। এখানে উল্লেখ করে দিয়ে থাকে যে চ্যাপ্টার 5-এর পার্ট 2, 3 and 5 খুব ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 5-এর পার্ট 2, 3 and 5 সিলেবাসের মধ্যে থাকে আর চ্যাপ্টার 5 and 6-এর পার্ট 4টা শুধুমাত্র সিলেবাসের মধ্যে থাকে। তাহলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে কিন্তু 100 নাম্বার নয়, মাত্র 20 নাম্বার রয়েছে। পেপার 2-তে সেই 20 নাম্বারের সিলেবাসটা কিন্তু লিমিটেড করে দেওয়া আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা পেপার 1 আর পেপার 2-এর সিলেবাসটা কি দেখতে পেলাম। এবার আমরা দেখার চেষ্টা করব যে এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পরীক্ষাতে পেপার 3-তে কি সিলেবাস থেকে থাকে। ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার এটা লিগাল সার্ভিস এক্সামিনেশনেও থেকে থাকে। একই সাথে এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের পরীক্ষাতে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার থেকে 30 মার্কস পরীক্ষায় থাকবে। এছাড়া সিভিল লস থেকে 70 মার্কস থাকবে। তাহলে আমি আবারও বলছি ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার থেকে 30 মার্কস থাকবে, সিভিল লস থেকে 70 মার্কস থাকবে এবং এই সিভিল লসের মধ্যে কোন কোন অ্যাক্টগুলো থাকবে সেটাও কিন্তু এখানে আমি উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি। এগুলোই কিন্তু সিলেবাসের মধ্যে থাকবে। নাম্বার 1 রেজিস্ট্রেশন অ্যাক্ট থাকবে, খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট থাকবে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থাকবে, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 থাকবে, কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর পার্ট 1 থেকে পার্ট 4। তাহলে সিপিসি সিভিল প্রসিডিওর কোড বা কোড অফ সিভিল প্রসিডিওরের পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত থাকে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমরা দেখেছি যে এখান থেকে পার্ট 1 থেকে পার্ট 4-এর বাইরেও প্রশ্ন এসেছে। তাই যারা প্রস্তুতি নেবে শুধুমাত্র পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত পড়লেই হবে না, এর বাইরে যে সমস্ত অর্ডার্সগুলো রয়েছে বা রুলস বা সেকশনসগুলো রয়েছে সেইগুলোও কিন্তু করতে হবে সিপিসির ক্ষেত্রে। এছাড়া নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্ট থাকবে। তাহলে পেপার 3-তে যে সাবজেক্টগুলো থাকবে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার থেকে 30 মার্কস থাকবে,
এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিভিল ল 70 মার্কস রয়েছে। সেই সিভিল লজের মধ্যে রেজিস্ট্রেশন অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, কোড অফ সিভিল প্রসিডিওর আর নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। তাহলে এই যে 5টা রয়েছে অ্যাক্ট, এই 5টা অ্যাক্ট থেকে 70 নাম্বার থাকবে সিভিল লজের সিলেবাসের মধ্যে। খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমরা দেখানোর চেষ্টা করব যে লাস্ট যে পেপার 4টা আছে, পেপার 4-এর মধ্যে কি রয়েছে। পেপার 4-এর মধ্যে কিন্তু মাইনর কিছু অ্যাক্টস রয়েছে আদার লজের মধ্যে। এখানে প্রায় 14টা মতো, এখানে প্রায় 13টা মতো বেয়ার অ্যাক্ট রয়েছে, ছোট ছোট অ্যাক্ট রয়েছে। কি কি আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। পেপার 4-এর সিলেবাসের মধ্যে প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যাক্ট রয়েছে, বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট আছে, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট আছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট আছে, এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট রয়েছে। এছাড়া এনডিপিএস যে অ্যাক্ট রয়েছে, নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট বা এনডিপিএস অ্যাক্ট রয়েছে, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট রয়েছে, ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট আছে, ইন্ডিয়ান এক্সপ্লোসিভ অ্যাক্ট আছে, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট আছে, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট আছে, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট আছে, পুলিশ রেগুলেশনস ক্যালকাটা অ্যান্ড পুলিশ রেগুলেশনস বেঙ্গল। এইটা পুরোটাই রয়েছে কি 13খানা ছোট ছোট মাইনর অ্যাক্টস রয়েছে পেপার 4-এর মধ্যে। তাহলে তুলনামূলকভাবে জুডিশিয়াল সার্ভিস বা লিগাল সার্ভিসের সঙ্গে সিলেবাসটাকে যদি কম্পেয়ার করা হয়, এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের সিলেবাস কিন্তু যথেষ্টই কম। আমি কম্পারেটিভ একটা তুলনা করে বলছি, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনস আর ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশনের যে এক্সামের সিলেবাস, সেই দুটোর সাথে যদি তুলনা করা হয়, এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের সিলেবাস যথেষ্টই কম। কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু খুব কম নয়, এতটাও কম নয় যে খুব ইজি, কিন্তু তুলনামূলকভাবে এই পরীক্ষার সিলেবাসটা কিন্তু অনেকটাই কম। তাহলে যে সমস্ত পরীক্ষার্থী যাদের 3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, যারা এই পরীক্ষাটা দেবে, তাদের জন্য কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমি বলে যাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। যখন নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন দেবে, তারপর থেকে যদি প্রিপারেশন নিয়ে শুরু করে স্টুডেন্টরা, তাহলে কিন্তু এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে উঠতে পারবে না এতগুলো সিলেবাস। তাই আমাদের ভিডিওটা যারা দেখছো, যারা তোমাদের পরিচিত বন্ধু বান্ধব আছে যারা এই পরীক্ষা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে, অন্তত তাদের কাছে এই ভিডিওটা একটুখানি শেয়ার করে দেওয়া হোক, অথবা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হোক। তারা জানতে পারুক যে পাবলিক সার্ভিস কমিশন একটা পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে 2025 সালে, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট বা এপিপি, যেটা দীর্ঘ 9-10 বছর ধরে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোয়নি। স্টুডেন্ট এই পরীক্ষার ব্যাপারে সম্পূর্ণ হতাশ ছিল, আদৌ পরীক্ষা হবে কি হবে না, কত ভ্যাকেন্সি থাকবে, কতই না কৌতূহল স্টুডেন্টের মধ্যে এখনও রয়েছে। তো আমরা জানান দিচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এবারে পরীক্ষা কন্ডাক্ট করবে, এ ব্যাপারে তাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে দিয়েছে। আমি নিজে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে গিয়ে এই ব্যাপারে নিশ্চিত হয়েছি, এবং সেই ব্যাপারে সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি এখানে বানাচ্ছি। এবং তার ডিটেল সিলেবাসটা যা দেখানো হলো, পরীক্ষায় অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোবে বা নোটিফিকেশনটা যখন দেবে, তারপর থেকে কিন্তু 1.5-2 মাসের মধ্যে রিটেন এক্সাম হবে, 400 নম্বর রিটেন এক্সাম। অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পর থেকে যদি কোনো স্টুডেন্ট প্রিপারেশন নিতে চায়, তাহলে এই সিলেবাসে শেষ করে উঠতে পারবে না। তো আজকের ভিডিও যারা দেখছো, তারা এখন থেকে সেলফ স্টাডি করা শুরু করে দাও, সেটাই আমি সাজেশনস দেবো। কারণ সেলফ স্টাডির থেকে বেস্ট স্টাডি আর কিছু হয় না, ব্যক্তিগতভাবে আমি মনে করে থাকি। তাই কোনো কোচিং সেন্টারে পড়াশোনা তুমি চাইলে করতে পারো, এটা নিজের পার্সোনাল ওপিনিয়ন। আমি নিজে একটা কোচিং সেন্টারে পড়িয়ে থাকি, কিন্তু আমি স্টুডেন্টদেরকে ইনসিস্ট করব সেলফ স্টাডি করার জন্য। কিন্তু যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে সেলফ স্টাডি করা পসিবল নয়, তাদের জন্য অল্টারনেটিভ হিসেবে আমি অ্যাক্সিয়াল লিগাল একাডেমিকে রিকমেন্ড করব, যেখানে অনেক এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা এখানে পড়ানো হয়ে থাকে। এবং এই যে সিলেবাসটা পুরোটা দেখানো যাচ্ছে, এই পুরো সিলেবাসটা একটা ক্র্যাশ কোর্সের মাধ্যমে আমরা কমপ্লিট করব। এবং আমাদের এই ক্র্যাশ কোর্সটা আমাদের এপ্রিল থেকে শুরু করব। এপ্রিল থেকে নিয়ে আমরা সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত এই ডিউরেশনের মধ্যে আমরা ক্র্যাশ কোর্সটাকে কমপ্লিট করব। যতদিন না পর্যন্ত পরীক্ষা হবে, তারপর থেকে ওই কোর্সটা কমপ্লিট হওয়ার পর থেকে যতদিন না পরীক্ষা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা স্টুডেন্টদেরকে মক টেস্ট নিয়ে তাদেরকে কিন্তু হেল্প করতে থাকবো। এমনটা না যে আমাদের ডিউরেশন শেষ হয়ে গেছে আমরা স্টুডেন্টদেরকে হেল্প করব না। যতদিন না তারা পরীক্ষায় বসছে, ততদিন পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে হেল্প করতে থাকবো। তো অ্যাক্সিয়াল লিগাল একাডেমি এই ব্যাপারে আবারও ভিডিও বানাবে, সেখানে পরীক্ষা কবে হতে পারে, যদি কোনো ইন্ডিকেটিভ, যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাবলিক সার্ভিস কমিশন দিয়ে থাকে, সে ব্যাপারে আমরা আপডেট দিতে থাকবো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। তো যারা এই পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা অ্যাক্সিয়াল লিগাল একাডেমির সাথে যোগাযোগ করতে পারো প্রিপারেশনের জন্য। আমাদের এই ক্লাস কোর্সটা এপ্রিল মাস থেকে আমরা শুরু করব বলে ঠিক করেছি। সেদিন থেকে নিয়ে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা এই ডিউরেশনের মধ্যে পুরো কোর্সটাকে কমপ্লিট করাবো। শুধু এই কোর্সটাকে কমপ্লিট করাবো বলতে এটা নয় যে শুধু এইগুলোকে পড়িয়ে দেবো। প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন্স রয়েছে সব আমাদের কাছে রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ সেগুলোকে আলাদা করা আছে, আমরা সেগুলোকে সলভ করে দেবো এবং স্টাডি মেটেরিয়ালস আমরা প্রোভাইড করে দেবো। তবে একটা জিনিস আমি বলে রাখি,
ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে এই ব্যাপারে আমি জানাবো। যদি 2014-15 সালে যদি 71টা ভ্যাকেন্সি থেকে থাকে, তাহলে আজ 9-10 বছর পরে ভ্যাকেন্সি কত হতে পারে একটা স্টুডেন্টরা নিজেরাই বুঝতে পারছে। তো আমাদের কাছে যে ইনফরমেশন এসেছে 100-র বেশি ভ্যাকেন্সি থাকবে। এর সংখ্যাটা 118 থেকে নিয়ে 120 হতে পারে। 118 থেকে নিয়ে 120 ভ্যাকেন্সি। এত ভ্যাকেন্সি এর আগে কখনো এপিপি বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পরীক্ষার জন্য হয়নি, যেহেতু দীর্ঘ 10 বছর ধরে রিক্রুটমেন্টটা বন্ধ ছিল। সেই কারণেই কিন্তু এত ভ্যাকেন্সি হবার চান্সেস রয়েছে, যেটা বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি। তবে হ্যাঁ, যখন অ্যাডভার্টাইজমেন্টটা দেবে তখন এই ভ্যাকেন্সির সংখ্যাটা আরও বাড়তে পারে। উত্তরোত্তর এই ভ্যাকেন্সির সংখ্যাটা বাড়তে পারে। শেষ পর্যন্ত কত গিয়ে দাঁড়াবে সেটা আমি বলতে পারবো না। এখনো পর্যন্ত যা খবর রয়েছে 118 থেকে 120টা ভ্যাকেন্সি থাকতে পারে, যেটা কিনা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্টের ইতিহাসে সর্বোচ্চ ভ্যাকেন্সি। এর আগে এত ভ্যাকেন্সি ছিল না। স্টুডেন্টের কাছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পরীক্ষাতে নিজেকে ক্র্যাক করার জন্য। তাই একটা সঠিক পদ্ধতিতে প্রিপারেশনের প্রয়োজন আছে। আমি তো আবার আগেও বলেছি যে সেলফ স্টাডির থেকে বেস্ট কিছু হয় না, কিন্তু অল্টারনেটিভ যদি কোনো স্টাডির প্রয়োজন হয়, এক্সেল লিগ্যাল একাডেমি তাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এখানে যে সমস্ত টিউটররা তাদেরকে গাইড করবে, তারা এরকম পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন, এমএসসি বা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মতো পরীক্ষা ক্র্যাক করেছে, বা সেগুলো রিটেন পরীক্ষা তারা ক্র্যাক করেছে, ইন্টারভিউ তারা ক্র্যাক করেছে। এইরকম এক্সপিরিয়েন্স টিচাররা তারা পড়াবে। তাই আজকের ভিডিওতে এখান পর্যন্তই থাকবে, কিন্তু আবারও বলে রাখছি, যারা প্রস্তুতি নিতে চাও দেরি না করে আমাদের ভিডিও দেখার সাথে সাথেই পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।